আজকে পাঠ করছি গল্প সুখের খোঁজে। লেখক আমিনুর রহমান। এই গল্পের পরের পর্ব তোমাদের পাঠ করে শোনাচ্ছি। ওরা তিনজন যখন মানুষটাকে রেল লাইনের ওপর শুয়ে রাখছিল, তখন আমার ভিতরটা কাঁপছিল। তাদের মধ্য থেকে কেউ একজন বলল, ট্রেন আসার পর সবাই যাব। কণ্ঠ শুনে বুঝলাম এটা নাদিয়া। কথাবার্তা শুনে যা মনে হলো, এই মৃত্যুমুখী মানুষটার সাথে নাদিয়ার হয়তো কোনো কারণে শত্রুতা ছিল, তাই সে এমনটা করেছে। তবে তার সাথে আবির আর ওই মেয়েটা কেন সঙ্গ দিচ্ছে আমার জানা নেই। এই মুহূর্তে জানার ইচ্ছাটাও হচ্ছে না। নাদিয়া থাকতে চাইলেও কিছুক্ষণ পর সবাই চলে গেল। ওরা চলে যাওয়ার পরপরই আমি দৌড়ে গেলাম মানুষটার কাছে। গিয়ে দেখলাম একটা 25-26 বছরের ছেলেকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। অন্ধকার রাত হলেও মাঝে মাঝে কিসের যেন আলো এসে পড়ছে রেল লাইনের ওপর। ক্ষণিকের আলোর সাহায্য ছেলেটাকে দেখতে পাচ্ছি। বোঝা যায় ভালো ঘরের ছেলে। ছেলেটার সারা শরীর রক্তে রঞ্জিত, গায়ে দেওয়া টি শার্টটা রক্তে লাল হয়ে গিয়েছে। বোঝা যাচ্ছে অনেকটা অত্যাচার সহ্য করতে হয়েছে তাকে। তাকে দেখে মনে হচ্ছে সে খুব বেশি সময় বাঁচতে পারবে না, যদি না তাকে তাড়াতাড়ি ভালো কোনো ট্রিটমেন্ট না দেওয়া হয়। কখনো ভাবিনি নিজের জীবনের সমাপ্তি ঘটাতে এসে এমন একটা অবস্থায় আমাকে পড়তে হবে। আমার কাছে মনে হচ্ছে আমার জীবনে হয়তো কোনো মূল্য নেই। আমি বেঁচে থাকতেও কেউ একটু ভালোবাসেনি, মরে গেলেও আমার জন্য কেউ কাঁদবে না। কিন্তু এই মানুষটা হয়তো তেমন না, তার জীবনের দাম আছে। আমি নিজের মৃত্যুর কথা বাদ দিয়ে তাকে নিয়ে ভাবতে লাগলাম, কারণ অন্য একজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজেকে কখনো মৃত্যুর দিকে নিয়ে যাওয়া যায় না। আমার জায়গায় অন্য কেউ থাকলে কি করতো জানি না, তবে আমার এই মানুষটাকে বাঁচাতে হবে। আমার ভিতরে যে রহস্যের জোগাড় হয়ে যাচ্ছে সেটা আমাকে জানতে হবে। জানতে হবে এর সাথে আবিরের কি সম্পর্ক, নাদিয়ার কি হয় ছেলেটা। এরকম আরো অনেক অজানা প্রশ্ন মস্তিষ্কের নিউরনে ঘুরপাক খাচ্ছে, যেগুলো আমাকে জানতে হবে। আমি ছেলেটার খুব কাছে গিয়ে যখন দেখলাম, তখন বুঝতে পারলাম ছেলেটা বেঁচে থাকার আশায় শ্বাস নিচ্ছে। ওরা ছেলেটাকে অনেক মেরেছে, তবে এত মারার পরেও কেন তারা তাকে একবারও না মেরে ফেলে এভাবে এখানে ফেলে রেখে গিয়েছে, সেটা আমার ভাবনার শক্তির বাইরে। হয়তো পেছনের কোনো কারণ থাকতে পারে। আমার কাছে তেমন কোনো টাকা পয়সাও ছিল না যে তাকে নিয়ে কোনো হাসপাতালের দিকে যাব। তবে এই মুহূর্তে তার জন্য ভালো চিকিৎসা দরকার, তাহলে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা বেশি। আমি ছেলেটার কাছে গিয়ে তার হাত পায়ের বাঁধন খুলে দিলাম। তখন ছেলেটা একটা ঘোরের মতো। সে বুঝতে পারছে আমি তার কাছের বাঁধন খুলে দিচ্ছি, কিন্তু কোনো কিছু বলতে পারছে না। এতটা খারাপভাবে কেউ কাউকে মারতে পারে আমার জানা ছিল না। আমি তাকে ধরে রেললাইন থেকে সরে নিয়ে যাওয়ার কিছু সময় পর বন্দুকের গুলির বেগে একটা ট্রেন আমার দিকে কাটিয়ে চলে গেল। অথচ কিছুক্ষণ আগেও আমি জানতাম না এই ট্রেনের নিচেই আমার জীবনের ইতি ঘটবে। কিন্তু তেমন কিছু হয়নি। হয়তো সৃষ্টিকর্তা চাননি আমার এভাবে মৃত্যু হোক, তাই এখনো আমি বেঁচে আছি, পৃথিবীর বুকে বেঁচে আছি। অনেক কষ্টে ছেলেটাকে নিয়ে পাশের একটা বাড়িতে গেলাম আমি। রেল লাইনের পাশে গ্রাম, তাই বাড়ি খুঁজে পেতে কোনো সমস্যা হলো না, কারণ এই মুহূর্তে হাসপাতালে যাওয়ার সম্ভাবনা না। এত রাতে কেউ জেগে নেই, কি বলে ডাক দিব সেটাও বুঝতে পারছিলাম না। সবশেষে যখন বললাম, বাড়িতে কেউ আছেন, আমার সাহায্য দরকার, আমার কথা শুনে 70 বছরের বয়স্ক একজন মানুষ দরজা খুলে দিল। আমার কাঁধে রক্তাক্ত ছেলেটাকে দেখে তিনি এগিয়ে আসলেন আর বললেন, কি হয়েছে, এত রাতে আপনারা কারা? আপনাদের তো ঠিক চিনলাম না। আমি লোকটাকে খুলে বললাম, তবে মনে হলো না সে আমার কথা বিশ্বাস করেছে। আমি যখন তাকে বললাম ওর চিকিৎসা দরকার, না হলে বাঁচবে না, আমি সাহায্য না করলে সেটা সম্ভব না। কথাগুলো বলার পরেই দেখলাম আর ওই একজন বয়স্ক মহিলা দরজার সামনে দাঁড়িয়ে আছে। বুঝলাম আমাদের কথাগুলোর আওয়াজ শুনেই সে জায়গা পেয়েছে। আমার সব কথা শোনার পরে তারা আমার সাথে থাকা ছেলেটা নিয়ে একটা রুমের মধ্যে নরম বিছানায় শুয়ে দিল। তার কথা শুনে বুঝলাম সে কবিরাজ টাইপের কোনো কিছু হবে। তার কাছে কিছু ওষুধ ছিল, সেগুলো ছেলেটাকে সুস্থ করে তোলার চেষ্টা করলো। আমার সারা রাত নির্ঘুম কাটলো। ভোর রাতের দিকে একটু ঘুমানোর সুযোগ পেলাম, কিন্তু সেটাও বেশি সময়ের জন্য না। ঘুমানোর কিছু পরেই বয়স্ক লোকটা বললেন, ছেলেটাকে ভালো একজন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তিনি যে ওষুধগুলো দিয়েছেন সেগুলো তাকে সুস্থ করার জন্য যথেষ্ট ছিল।
আমি তখন ঘুম থেকে উঠে বিছানায় বসলাম, তারপর বললাম, আমি তো এখানকার কোনো কিছুই ভালোভাবে চিনি না। আপনি একজন ডাক্তারকে নিয়ে আসুন, টাকা পয়সা যা লাগে আমি দিব। এসব নিয়ে চিন্তা করবেন না, শুধু ছেলেটাকে সুস্থ করে তুলতে হবে। আমার কথা শুনে বয়স্ক মানুষটা কিছুটা বললেন না, আমার রুম থেকে চলে গেলেন। ঘুমটা হঠাৎ করে ভেঙে যাওয়ার কারণে আমার ঘুম আসলো না, তাই একটু বাইরে বের হলাম। ভাবলাম ওই ছেলেটার রুমে গিয়ে তাকে একবার দেখে আসি। বাইরে তাকাতেই দেখতে পেলাম আমি এই মুহূর্তে একটা রাজপ্রাসাদে অবস্থান করছি। এত সুন্দর মনোরম দৃশ্যের বাড়ি এর আগে আমি দেখিনি। যেদিকে চোখ যায় ভালো লাগায় ভরে যায়। রাতের অন্ধকারে বাড়িটার সৌন্দর্য আর পরিধি বুঝতে পারিনি, কিন্তু দিনের আলোতে ঠিকই বাড়িটির মহত্ব বোঝা যাচ্ছে। তবে এত বড় একটা বাড়িতে মাত্র দুজন মানুষ থাকে, তাও আবার বুড়ো বুড়ি, এটা যেন আমার কাছে একটা রহস্য মনে হলো। তাদের ছেলেমেয়েরাও তো তাদের সাথে থাকতে পারতো, কিন্তু নেই। কিছু সময় পর দেখলাম একজন সুদর্শন লোক ব্যাগ হাতে বাড়ির ভেতর ঢুকলেন। লোকটার বয়স 30-35 হবে, তবুও খুব সুদর্শন মনে হচ্ছে। এই লোকটা যে একজন ডাক্তার সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। মানুষ দেখে অনেক কিছুই বোঝা যায়, এই লোকটাকে দেখে মোটেও ডাক্তার মনে হয় না, কিন্তু তার হাতে ব্যাগ দেখে বোঝা যায় সে একজন ডাক্তার। অনেকক্ষণ সময় নিয়ে দেখার পর ডাক্তার চলে গেলেন। যাওয়ার আগে লিখে দিয়ে গেলেন এক গাদা ওষুধ। এই ওষুধগুলো খাওয়ালে ছেলেটা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে, তবে সময় লাগবে। আমার গায়ে সোনার কিছু গয়না ছিল, যদিও খুব বেশি না। তবুও আমি যখন বয়স্ক লোকটাকে এসব দিতে চাইলাম, তিনি তখন নিলেন না। তার যে টাকা পয়সার কোনো অভাব নেই সেটা তার রাজপ্রাসাদের মতো বাড়িটা দেখলে বোঝা যায়। তাই হয়তো আমার এসবে তিনি আগ্রহ দেখালেন না। আমি বাসা থেকে চলে এসেছি, প্রায় কয়েকদিন হয়েছে। আমি এতটাই হতভাগী যে আমি মরে গেলেও কারোর কোনো কিছু এসে যায় না, তাই হয়তো কেউ একটু খোঁজ নেবারও প্রয়োজন মনে করেনি। আবির অন্তত একটা বার ফোন দিতে পারতো, কিন্তু সেটা সে দেয়নি। অথচ ডিভোর্সের পরেও দুজনের সাথে কত ভালো সম্পর্ক থাকে, এমন নজির কম নেই। কিন্তু আমার সাথে ভালো সম্পর্ক তো দূরের কথা, কেউ চায় না আমি বেঁচে থাকি। সবাই কেন এমন করে আমার সাথে? আমি তো কাউকে কখনো কষ্ট দিইনি, খারাপ ভাবেও দেখিনি। তবুও আমার কাছের মানুষগুলোই কখনো আমাকে বুঝতে পারলো না। মা ছাড়া আমাকে এই দুনিয়ায় একটা মানুষও বোঝেনি। সবাই শুধু অবহেলা আর কষ্ট দিয়ে গেছে। আমি ফোনটা যথাযথ স্থানে রাখা মাত্রই দেখলাম ছেলেটা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। বুঝতে পারলাম না সে কত সময় ধরে আমার দিকে এভাবে এক নজর তাকিয়ে আছে। তাহলে কি সে দেখে ফেলেছে আমি তার ফোন ঘেঁটে দেখেছি? তার চোখের ভাষা দেখে বুঝতে পারলাম সে আমাকে এর আগে কখনো দেখেনি, তাই হয়তো আমার দিকে এভাবে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না, চুপচাপ তার সামনে দাঁড়িয়ে রইলাম। আমি কিছু না বললেও ছেলেটা কথা বলল। এই প্রথম আমি তার কথা শুনতে পেলাম। এর আগে তার গলার আওয়াজ শুনতে পেলেও কথা শুনতে পারিনি। সবসময় যে মেয়েরা খুব সুন্দর করে কথা বলতে পারে এমন না, অনেক সময় অনেক ছেলেরাও খুব সুন্দর করে মনোমুগ্ধকর কণ্ঠ নিয়ে কথা বলতে পারে। তাই ছেলেটাকে দেখলে বোঝা যায়। আমাকে দেখা মাত্রই কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল, তারপর বলল, আপনি কে? আর আমি এখানে কিভাবে এলাম? আপনি কি আমাকে কিডন্যাপ করে এনেছেন নাকি? তানিয়া আপনার কে হয়? ওই মেয়েটা খুব ডেঞ্জারাস, আপনি কি ওর হয়ে কাজ করেন? আপনার সাথে আর কে কে আছে? আমাকে তো মেরে ফেলার কথা ছিল, এটা না করে এখানে কেন ধরে আনা হয়েছে? ছেলেটার মুখ থেকে এমন সব অদ্ভুত প্রশ্ন শুনে কিছুটা আশ্চর্য হলাম। বুঝলাম এসবের পেছনে বড় কোনো কাহিনী আছে, যেটা আমার অজানা। আমি একবার বলতে চাইলাম ওদের তিনজনের কথা, সবাইকে আমি চিনি। এটাও বলতে চাইলাম তানিয়া আমার সৎ বোন, কিন্তু পরে মনে হলো না, এটা বলা ঠিক হবে না। তাহলে হয়তো সত্যি সত্যি ভাববে আমি তাকে কিডন্যাপ করেছি এবং আমার সাথে তানিয়াদের সম্পর্ক আছে। তাই এসব কিছু এড়িয়ে গিয়ে বললাম, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তানিয়ার কেউ হই না। আপনাকে কয়েকজন মানুষ মিলে রেল লাইনে হাত পা বেঁধে ফেলে রেখে গেছিল। তারা চলে যাওয়ার কিছু সময় পর যদি আমি আপনাকে ওখান থেকে না সরাতাম, আপনি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যেতেন। আপনি কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন, তাই আমাকে চিনতে পারছেন না। তবে আমি ভেবেছিলাম আপনি সেদিন আহত হলেও কিছুটা বোধ শক্তি আপনার ছিল। আপনি হয়তো বোঝার কথা আপনাকে কেউ একজন বাঁচিয়েছে, কিন্তু আফসোস আপনার কিছুই মনে নেই। আর সেই মানুষটা আমি যে আপনাকে নির্ঘাত মৃত্যুর থেকে বাঁচিয়েছি। বিশ্বাস না হলে আপনি এই বাড়ির মানুষজনকে
জিজ্ঞাসা করে দেখতে পারেন, আমি কোনো কিডন্যাপার নই। আমার কথাগুলো শুনে মনে হলো ছেলেটা আকাশ থেকে পড়লো। আমি যখন আবার প্রশ্ন করলাম, তানিয়া মেয়েটার সাথে আপনার কি সম্পর্ক, গার্লফ্রেন্ড? তখন ছেলেটা কিছু বলল না। বুঝলাম সে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছে না। আমিও জোর করলাম না। সে দেরিতে হলেও বিশ্বাস করলো আমি তাকে বাঁচিয়েছি এবং তানিয়া নামের মেয়ের সাথে আমার কোনো সংযোগ নেই। আমি যখন চলে আসব বলে রুম থেকে বের হলাম, তখন সে আমাকে জিজ্ঞেস করলো আমি কে। আমি যখন সত্য বলবো নাকি মিথ্যা বলবো বুঝলাম না, কারণ নিজের দুঃখের কথা কাউকে বলা মানে নিজেকে দুর্বল করে তোলা। আমি তো এমনিতেই অনেকটা ভেঙে পড়েছি, মৃত্যুর পথে পাও বাড়িয়েছিলাম, কিন্তু সব শেষে মৃত্যুটাকে আপন করে নিতে পারিনি। হয়তো সৃষ্টিকর্তা চাননি, তাই এই ছেলেটাকে উঁচিয়ে এখন আমাকে বাঁচিয়ে রেখেছেন। আর সবচেয়ে বড় কথা, এমন একটা সুদর্শন ছেলের কাছে নিজেকে কেউ ডিভোর্সি পরিচয় দিতে চায় না, সে যাই হোক। তবে আমি এমনটা করলাম না, কারণ আমি আর কাউকে নতুন করে বিশ্বাস করতে চাই না। যখন শুনবে মেয়েটা ডিভোর্সি, সে 2 বছর সংসার করে টিকিয়ে রাখতে পারেনি, তখন পৃথিবীর খুব কম সংখ্যক ছেলেই মেয়েটাকে ভালো চোখে দেখবে। তবুও আমি আমার সত্যটাকে লুকিয়ে রাখলাম না। যাকে চিনি না জানি না, মাত্র কয়েকদিনের পরিচয়, তাও কিনা তেমন কোনো কথাই হয়নি, সেই মানুষটাকে আমি আমার সব কিছু খুলে বললাম আমার কষ্টের কথা, আমার সংসার ভাঙার কথা, আমার নরপিসার স্বামীর কথা। আমি আমার সমস্ত অতীতটাকে বললাম, আমার আত্মহত্যার কারণটাও তাকে বললাম। আমি জানি না তাকে কেন এসব বললাম, কিন্তু বলতে ইচ্ছা করছিল, বলেও ছিলাম, তাই না বলেও পারিনি। কেউ একজন তো জানুক আমার খারাপ থাকার কথা, কেউ একজন তো জানুক আমার ভীষণ দুঃখ, তাই আমার বাঁচতে ইচ্ছে হয় না। কেউ একজন তো জানুক আমার কেউ নেই। আমি আগেও একা ছিলাম, এখনো আছি, হয়তো ভবিষ্যতেও থাকবো। আমার কথা শুনে ছেলেটা অনেক হতাশ হলো, তার মুখ দেখে এমনটাই বুঝলাম আমি। সে আমাকে যখন বলল, আমি হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গেলাম, কিন্তু কেউ আমাকে ডাক দিল না। আমি পেছন দিকে না তাকিয়ে আরো সামনের দিকে চলতে লাগলাম। অনেকটা সময় পর আমি যখন কারোর পায়ের শব্দ শুনে পেছন দিকে তাকালাম, তখন হাসানকে দেখতে পেলাম। আমি কোনো কথা না বলে তার দিকে চেয়ে রইলাম। সেও চুপ, আমিও চুপ, কেউ কোনো কথা বলছি না। এমন সময় মনে হলো কেউ একজন কথা বলা উচিত। এভাবে আর কতক্ষণ চুপ করে থাকা যায়? আমি যখন বললাম, আপনি আমার পেছনে পেছনে আসছেন যে? তখন হাসান বলল, আপনি তো আমার কথা শুনলেন না, আমার সাথে গেলেন না। আমার আপনাকে একা ছাড়তে ইচ্ছে করছে না, তাই আপনার পেছন পেছন যাচ্ছি। আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব। যদিও আপনি বলেছিলেন আপনার যাওয়ার কোনো জায়গা নেই, তবু যেখানেই যান না কেন আমি আপনার সাথেই যাব। তার মুখ থেকে এমন কথা শুনে আমি আমার ভাবনার পরিবর্তন করলাম। আমি ঠিক করলাম আমি আমার মায়ের বাসায় যাব না। এমন একজন মানুষকে নিয়ে ওখানে যাওয়া যায় না। তাছাড়া তানিয়াও তো আছে, অনেক বড় একটা সমস্যা হতে পারে সেখানে গেলে, তাই আমি সেখানে যাব না বলে ঠিক করলাম। হাসান নামের কয়েকদিনের পরিচিত মানুষটার সাথেই আমি ঠিকানাহীনভাবে পাখির মতো উড়ে চললাম। আমাদের দুজনের কাছেই তেমন কোনো টাকা পয়সা ছিল না, তাই একটু সমস্যাই হচ্ছিল। পরে হাসান তার বন্ধুর থেকে টাকা আনার পরে আমরা দুপুরে হোটেলে খাওয়া দাওয়া করলাম। তারপর হাসানের সাথে চলতে শুরু করলাম। আমি তাকে একবার জিজ্ঞাসা করলাম না কোথায় যাচ্ছি আমরা। রাতে হাসান আমাকে একটা জনমানব শূন্য বাসায় নিয়ে গেল। বাসায় একটা কাক পক্ষীও নেই। আমার কিছুটা ভয় লাগলো, কারণ সে একজন পুরুষ, আমি একজন নারী। সে কোনো সময় মাইন্ড চেঞ্জ হতেই পারে। তবে ভয় পেলে কিছু করার ছিল না আমার। হাসান রুমে ঢুকে বাতি জ্বালালো, তারপর সে তার ল্যাপটপ অন করলো। সে ইমেল চেক করে কিছু একটা দেখলো। আমি জানতে চাইলাম কি দেখলেন। সে তখন কিছু বলল না। এক সময় সে নিজেই থেকেই বলল, এখানে তানিয়া মেয়েটার সমস্ত কুকর্মের প্রমাণ আছে। এটা দিয়ে ওকে আমি আইনি শাস্তি দিতে পারবো, জেল খাটাতে পারবো, আর আমি সেটাই করব। আমি যখন বললাম, আরো দুজন তো ছিল, তাদেরকে আপনি চিনেন? তখন সে বলল, না, আমি শুধু তানিয়া আর সোহেলকে চিনি, আর তানিয়ার নতুন বয়ফ্রেন্ডকে চিনি। সোহেল আর তানিয়া দুজন দুজনকে ভালোবাসতো।
কিন্তু তানিয়া সোহেলকে ধোকা দিয়েছে, যার কারণে সোহেল তানিয়ার ওপর প্রতিশোধ নিবে বলে ঠিক করে। কিন্তু তার আগেই তানিয়া সোহেলকে ফাঁসিয়ে দেয়। তানিয়া সোহেলের দুর্বলতার সুযোগ নিয়ে সোহেলকে খুন করে। খুন করার আগে তানিয়া সোহেলের সাথে ফিজিক্যাল রিলেশন করে। তারপর তানিয়া সোহেলকে নেশার ঘোরে বশ করে নির্মমভাবে হত্যা করে। সোহেল তানিয়ার অজান্তেই সেটা ভিডিও করে। তানিয়া আসার আগেই গোপনে সে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছিল, যাতে করে পরবর্তী সে তানিয়াকে ব্ল্যাকমেল করতে পারে। সে আমাকে এটা বলেছিল, আমার কেন জানি মনে হয়েছিল কোনো কিছু ঘটতে যাচ্ছে, তাই আমি সোহেলের ওখানেই যাই। আর সোহেলকে অর্ধমৃত্যু অবস্থায় পড়ে থাকতে দেখি। সোহেলকে খুন করে তানিয়া তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। হয়তো সে বুঝতে পেরেছিল কেউ আসছে। আমি যখন ওখানে ওপরে গেলাম তখন তানিয়া নিচে নামছিল। আমার মনের সন্দেহটা আরো জোরালো হলো। আমি দৌড়ে সোহেলের কাছে গিয়ে দেখলাম সোহেল কিছুটা শ্বাস নিচ্ছে। সে আমাকে সবকিছু খুলে বললো গোপন ক্যামেরার কথা। এসব কিছু তানিয়া মেয়েটা কোনোভাবে জেনে যায়। তারপর থেকে সে আমার কাছে থাকা ভিডিওটার জন্য পাগল হয়ে যায়। আমাকে মারার হুমকি দিতে থাকে, কিন্তু আমি তাকে ভিডিও দিই না। তানিয়ার সাথে সঙ্গ যায় তার নতুন বয়ফ্রেন্ড। সে আমাকে একের পর এক হুমকি দিতে থাকে। যখন ঠিক করলাম পুলিশের কাছে যাব, পুলিশকে সবকিছু দেখাবো, তখনই তানিয়া তার বয়ফ্রেন্ড আমাকে আক্রমণ করলো। তার সাথে সঙ্গ দিয়েছে আরো দুজন। তাদেরকে আমি চিনি না, তবে তারা তানিয়ার কাছের কেউ হবে হয়তো। তারপর তারা আমাকে অনেক মেরেছে, কিন্তু আমি ওই ভিডিওটার কথা বলিনি। যখন আমার ফোন চেক করে তেমন কিছু পায় না। হতাশ হয়ে আমাকে চিরতরে শেষ করে দিবে বলে ঠিক করে, কারণ তারা জানতো আমাকে মেরে ফেললেই সব প্রমাণ শেষ হয়ে যাবে। একসময় মনে হয়েছিল আমি বাঁচবো না, কারণ ওই সময় অন্ধকার রাতে কোনো মানুষ ওখানে আসার কথা না। তাই হয়তো তারা আমার মৃত্যু নিশ্চিত করে ওখান থেকে নিরাপদ দূরত্বে চলে যায়। ঠিক তখনই আপনি এসে আমাকে বাঁচালেন। আমি শুধু কথাগুলো শুনেছিলাম। একটা মেয়ে একটা ডেঞ্জারাস হতে পারে আমার জানা ছিল না। যখন ভিডিওটা দেখলাম তখন আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল। মানুষ কতটা নির্মমভাবে মানুষকে খুন করতে পারে আমার জানা ছিল না। কিন্তু এটা দেখার পর কোনো কিছু জানার বাকি নেই। আমি যখন জিজ্ঞাসা করলাম তানিয়া যদি তাকেই খুন করবে, তাহলে খুন করার আগে কেন ওটা করলো? নিজের সতীত্ব কেন নষ্ট করলো? কেন সে তার বয়ফ্রেন্ড সোহেলকে মেরে ফেলার আগে তার সাথে ফিজিক্যালি রিলেশন করেছিল? তাহলে কি সেক্স এডিক্টেড ছিল? তখন আমার কথার প্রতি উত্তরে হাসান বলল, এটা আমার জানা নেই, তবে যতটা মনে হয় সে চেয়েছিল সোহেলকে ফাঁসাতে। তখন সোহেল তানিয়ার ওপর প্রচন্ড রেগেছিল, কারণ সোহেল তানিয়ার নতুন রিলেশনের কথা জেনে গিয়েছিল। তাই হয়তো তানিয়াকে সেক্সুয়ালি চাহিদার লোভ দেখিয়ে ফাঁসাতে চেয়েছিল। এমনও হতে পারে, যদি দুর্ভাগ্যক্রমে তানিয়া ধরা পড়ে যায়, তাহলে নিজের সেফটির জন্য সে বলতে পারবে সোহেল তাকে ধর্ষণ করতে চেয়েছিল, কিংবা করেছে, তাই তাকে সে মেরে ফেলেছে। এতে করে তো শাস্তি কিছুটা কম হলেও হবে, কারণ বাঁচানোর জন্য সবকিছু তো করা যায়। তবে এসবের পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। আমার এমনটাই মনে হয়েছে। তানিয়ার নতুন বয়ফ্রেন্ডের একটা মামাতো বোন আছে। সেও নাকি একজন বিবাহিত পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত। হতে পারে সে দুজন মানুষ আপনি রেল লাইনে দেখেছিলেন, তারা সেই দুজন। আমি জানতে চাইলাম ওখানে ওই দুজন মানুষের লাভ কি? তারা শুধু শুধু তানিয়ার বয়ফ্রেন্ডকে সাহায্য কেন করবে? তখন সে বলল, দুনিয়ার সবকিছুতেই লাভ খুঁজে পাওয়া যায় না। হয়তো তাদের লাভটা শুধু তারই জানে। তবে লাভ তো অবশ্যই আছে। আপনাকে রেল লাইনে ফেলে দেওয়ার জন্য তানিয়ার নতুন বয়ফ্রেন্ড আসলো না কেন? সেও তো আসতে পারতো। সে যে এসেছিল না, আপনি এতটা শিওর কিভাবে হতে পারেন? আমি এটা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। আমি কিছুক্ষণ বোবা হয়ে দাঁড়িয়ে থেকে বললাম, আসলে তো আমি দেখতাম, কিন্তু আমি তো তাকে দেখিনি, হয়তো আপনার চোখে পড়েনি। আমি আর কথা বাড়ালাম না। আমার স্পষ্ট মনে আছে সেদিন অন্ধকার রাতে হলেও থেকে থেকে কিসের যেন আলো আসছিল। সেই আলোতে আমি তিনজন মানুষকে দেখেছি, যাদেরকে আমি চিনি। চতুর্থ মানুষটা আমি দেখিনি। তাহলে কি চতুর্থ মানুষটা আমার চোখের আড়ালে ছিল? আমি যাকে জিজ্ঞাসা করলাম, তাহলে এখন কি করবেন? তখন সে বলল, প্রমাণগুলো পুলিশের হাতে দিব। আমি চাই আমার বন্ধুর হত্যাকারীর শাস্তি হোক। তবে তার আগে আমি দেখব ব্ল্যাকমেল কাকে বলে, কত প্রকার ও কি কি হয়। আর যারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল তাদেরকেও আমি এত সহজে ছেড়ে দিব না। তবে এই ঘটনার এখনো সমাপ্তি হবে না। 6 মাস পরে হলেও আবার নতুন করে এখন থেকে শুরু করব। ততদিন আমি বিশ্রামে থাকব। অনেক রাত আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। রাতের আকাশটা বড্ড অন্ধকার। বিদ্যুৎ না থাকার কারণে
রুমের ভিতরটাও নিষ্কালো অন্ধকার বিরাজ করছে। আমার খুব ভয় হচ্ছিল। এমন সময় বুঝলাম কেউ আমার গায়ে হাত দিয়েছে। আমাকে পিছন থেকে হিংস্র জানোয়ারের মতো একজন শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারলাম না। আমি হাসান হাসান বলে চিৎকার করতে লাগলাম। তখন কেউ একজন কানের কাছে ফিসফিসিয়ে বলল, কাকে ডাকছো? আমি হাসান। বুঝলাম আমার সুখটা ধরা দিবে না। আমার জীবনে কোনো সুখ নেই, থাকতে পারে না। সমাপ্ত।